হ্যালো বন্ধুরা, আমার নাম ডা পূর্বদমন এবং আজ এই ভিডিওতে আমি ব্যাখ্যা করব কিডনি ফেইলিউর রোগীর ক্রিটিনিন এবং ইউরির মাত্রা কমাতে কী ধরনের খাদ্য গ্রহণ করা উচিত। কিডনি বিকল রোগীর চিকিৎসায় খাদ্যাভ্যাস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমনকি চিকিৎসার 50% অংশ খাদ্যের উপর ভিত্তি করে। ডায়েটের সাহায্যে আমরা ক্রিটিনিন, ইউরি, পটাশিয়ামের মতো যে কোনো কিডনি ফেইলিউর রোগীর অনেক কিছু নিয়ন্ত্রণ করতে পারি। এখন হয়তো ভাবছেন কিভাবে। তাহলে চলুন শুরু করা যাক কিভাবে ডায়েটের সাহায্যে আমরা একজন কিডনি ফেইলিউর রোগীর ক্রিটিনিন নিয়ন্ত্রণ করতে পারি। ক্রিটিনিন পেশি বিপাকের সময় পেশি দ্বারা উৎপাদিত একটি বর্জ্য প্রোটিন। যদি একজন রোগী দৈনিক প্রয়োজনের চেয়ে বেশি প্রোটিন গ্রহণ করেন, তাহলে এই অতিরিক্ত প্রোটিন পেশিতে ক্রিটিনিনে রূপান্তরিত হয় এবং এটি রিপোর্টে প্রতিফলিত হবে। তাই সব কিডনি ফেইলিউর রোগীদের ক্রিটিনিনের মাত্রা নিয়ন্ত্রণে অতিরিক্ত পরিমাণে প্রোটিন কমানোর পরামর্শ দেওয়া হয়। এখন প্রশ্ন জাগে, একজন কিডনি বিকল রোগীকে কত পরিমাণ প্রোটিন দেওয়া উচিত। এখন উত্তর হল, এটি একজন ব্যক্তির অবস্থার উপর নির্ভর করে। যদি রক্তের রিপোর্টে মোট প্রোটিন স্বাভাবিক পরিসরে থাকে, তাহলে আমাদের হালকা প্রোটিন ডায়েটে যেতে হবে। হালকা প্রোটিন ডায়েটে প্রোটিনের পরিমাণ খুব কম, শুধুমাত্র সীমিত পরিমাণে প্রোটিন রোগীকে দেওয়া হয় যাতে শরীর সঠিকভাবে দৈনন্দিন কাজ সম্পাদন করতে পারে। যদি রক্তের রিপোর্টে রক্তে প্রোটিনের পরিমাণ কম দেখা যায়, তাহলে ক্রিটিনিনের মাত্রা বেড়ে গেলেও আমাদের খাদ্যের মাধ্যমে প্রোটিনের এই ঘাটতি পূরণ করতে হবে। কারণ হল প্রোটিনের ঘাটতি, রোগীরা অ্যানিমি, পালমোনারি ডিফিউশনের মতো একাধিক জটিলতায় ভোগেন এবং আমরা চাই না কোনো রোগীর কষ্ট হোক। তাই এ ধরনের ক্ষেত্রে প্রোটিনের পরিমাণ বেশি হওয়া উচিত। এখন আরেকটি প্রশ্ন জাগে, একজন কিডনি ফেইলিউর রোগীর জন্য কোন ধরনের প্রোটিন নিরাপদ। তাই আমি সব কিডনি ফেইলিউর রোগীকে নিরামিষ সস বা দুধ থেকে প্রোটিন গ্রহণ করার পরামর্শ দিচ্ছি, কারণ এটি হালকা হয় এবং তারা শরীরে কোনো ধরনের অতিরিক্ত বর্জ্য না পায় এবং সঠিক প্রোটিনের সাহায্যে ক্রিটিনিনের মাত্রা বজায় রাখা সহজ হয়। গ্রহণ নিরামিষ প্রোটিনে আপনি বিকল্প দিনে ডাল, সামান্য পরিমাণ দুধ খেতে পারেন। এই পরিমাণ প্রোটিন শরীরের সমস্ত কার্যাবলী বজায় রাখার জন্য যথেষ্ট হবে, যা প্রোটিন গ্রহণের উপর নির্ভরশীল। এখন আমি আশা করি আপনি পরিষ্কার যে আমরা যদি প্রোটিন গ্রহণ নিয়ন্ত্রণ করি তবে আমরা শরীরে ক্রিটিনিন গঠন নিয়ন্ত্রণ করতে পারি। এখন ইউরিয়া যাও জায়গায়। ইউরি হল একটি নাইট্রোজেনাস ফেজ যা খাদ্য বিপাকের সময় লিভার দ্বারা উৎপাদিত হয় এবং লিভার দ্বারা নিঃসৃত ইউরির পরিমাণ নির্ভর করে আমরা কি ধরনের খাবার গ্রহণ করেছি তার উপর। রোগী ভাজা খাবার বা ভারী প্রোটিনের মতো ভারী খাবার গ্রহণ করলে লিভারের মাধ্যমে তত বেশি ইউরি নিঃসৃত হবে, কারণ ভারী প্রোটিন এবং চর্বি শরীর দ্বারা হজম করা কঠিন এবং লিভারকে অতিরিক্ত কাজ করতে হয় এবং রক্তে আরও বেশি ইউরি নিঃসরণ হয়। প্রবাহ কিডনি ভালোভাবে কাজ না করায় সমস্ত অতিরিক্ত ইউরি শরীরে জমা হবে এবং অবশেষে এটি কিডনি ব্যর্থ রোগীর ক্ষেত্রে জটিলতার সৃষ্টি করবে। এখন পটাশিয়ামে যাও যা। বেশিরভাগ কিডনি ফেইলিউর রোগী বুঝতে পারেন না যে পটাশিয়ামের বৃদ্ধির মাত্রা খুবই প্রাণঘাতী, কারণ পটাশিয়ামের উচ্চ মাত্রা হঠাৎ করে হার্ট অ্যাটাকের কারণ হতে পারে, কারণ পটাশিয়াম একটি পদার্থ যা পটাশিয়ামের পরিসরে থাকা অবস্থায় পেশিকে নড়চড় করার শক্তি দেয়। কিন্তু যখন কোনো ব্যক্তির মধ্যে পটাশিয়ামের মাত্রা বেড়ে যায়, তখন এটি পেশিতে ক্লান্তি সৃষ্টি করে, কারণ আমাদের হৃৎপিণ্ড পেশি দ্বারা গঠিত, যা এটি প্রতি সেকেন্ডে বিট করে আমাদের পুরো শরীরে রক্ত পাম্প করে। তাই পটাশিয়াম বাড়লে পেশির নড়চড় ধীর হয়ে যায় এবং মাঝে মাঝে হঠাৎ হার্ট অ্যাটাক হয়। তাই কিডনি বিকল রোগীর খাবারে পটাশিয়াম নিয়ন্ত্রণ করতে হয়। এখন প্রতিটি খাবারে পটাশিয়াম রয়েছে। কিছু জিনিসে পটাশিয়াম বেশি থাকে, অল্প কিছু খাবারের ক্ষেত্রে তা কম। তাই যেসব খাদ্য উপাদানে পটাশিয়াম কম থাকে সেগুলোই নির্বাচন করতে হবে। এখন প্রশ্ন জাগে, কোন খাবারে পটাশিয়াম বেশি থাকে যাতে রোগী তা এড়াতে পারেন। তো চলুন শুরু করা যাক। সবজি দি আলু, মিষ্টি আলু, বিটরুটের মতো বাদামি রঙের সবজিগুলিকে সম্পূর্ণরূপে এড়িয়ে চলতে হবে, কারণ এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। বাদামি শিকড়যুক্ত সবজির পাশাপাশি আমাদের পালং শাক, ধনেপাতা, পার্সলে জাতীয় সবুজ শাক সবজি এড়িয়ে চলতে হবে, কারণ যে কোনো গাছের পাতায় উচ্চ ঘনত্বে পটাশিয়াম থাকে। গার্নিশিংয়ের জন্য পার্সলে বা ধনেপাতার কিছু পাতা ঠিক আছে, কিন্তু রোগী যখন এগুলোর পেস্ট তৈরি করে যে কোনো ধরনের রেসিপিতে ব্যবহার করেন, তখন পটাশিয়ামের ঘনত্ব বেড়ে যায় এবং সেই পেস্টের খুব কম পরিমাণে বেশি পরিমাণে পটাশিয়াম ভিতরে চলে যায় শরীরে। তাই আমি আমার কিডনি ফেইলিউরের রোগীদের সবজি এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছি। এখন ফলের দিকে যাও জায়গা। ফলের ক্যাটাগরিতে আমাদের নারকেল, কলা, কিউই, অ্যাভোকাডো সব ধরনের শুকনো খাবার এড়িয়ে চলতে হবে, কারণ এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। এখন স্ক্রিনে আমি ফল এবং সবজির সম্পূর্ণ তালিকা উপস্থাপন করছি যা এড়িয়ে চলতে হবে। ডায়েট চার্টের একটি লিঙ্কও এই ভিডিওর বর্ণনা বক্সে পাওয়া যায়। আপনি এ ফল ও সবজি এড়িয়ে চলতে পারেন এবং বাকি ফল ও সবজি যে কোনো কিডনি ফেইলিউর রোগী খেতে পারেন, কারণ এতে স্বাভাবিক পরিমাণে পটাশিয়াম থাকে।
এখন আমি অন্যান্য খাদ্য আইটেমগুলির একটি তালিকা দিচ্ছি যেগুলি সম্পূর্ণরূপে এড়িয়ে চলতে হবে কারণ এতে খুব বিপজ্জনক পরিমাণে পটাশিয়াম রয়েছে। 1 নম্বর কম সোডিয়াম লবণ কারণ এতে 15% পটাশিয়াম ক্লোরাইড রয়েছে। দ্বিতীয় আইটেম হল গুড়। তৃতীয় আইটেম হল ফলের রস। আপনাকে এই 3টি আইটেম সম্পূর্ণরূপে পরিহার করতে হবে। আপনি যদি এখনও বিভ্রান্ত হন তবে আপনি গুগলের সাহায্য নিতে পারেন। পটাশিয়াম কন্টেন্ট অনুসরণ করে শুধু খাদ্য আইটেমের নাম শব্দটি অনুসন্ধান করুন। আমি যদি একটি আপেলে পটাশিয়ামের পরিমাণ জানতে চাই শুধু গুগলের সার্চ বারে লিখুন আপেলের পটাশিয়াম কন্টেন্ট। যদি পটাশিয়ামের পরিমাণ 200 এর নিচে বা 200 এর কাছাকাছি হয় তার মানে কিডনি ফেইলিউর রোগীরা খাবার গ্রহণ করতে পারেন। 200 এর উপরে পটাশিয়ামযুক্ত খাদ্য আইটেম এর চলতে হবে। কিডনি ফেইলিউর রোগীর পটাশিয়ামের মাত্রা নিয়ন্ত্রণে কি করা উচিত তা আমি আশা করি। এবার আসা যাক কিডনি ফেইলিউর রোগীরা কি পরিমাণ তরল গ্রহণ করতে পারেন। তরল পরিমাণ একাধিক কারণের উপর নির্ভর করে। কিডনি ফেইলিউর রোগী কম পরিমাণে তরল গ্রহণ করলে শরীর পানিশূন্য হয়ে পড়ে। কিডনি পর্যাপ্ত পরিমাণে প্রস্রাব তৈরি করতে অক্ষম হবে। আপনি জানেন কেটামিন এবং ইউরি শুধুমাত্র প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যেতে পারে। ভাল প্রস্রাব আউটপুট ছাড় কেটামিন স্তর এবং ইউরি স্তর বৃদ্ধি পাবে। আর কিডনি ফেইলিউরের রোগী যদি বেশি পরিমাণে তরল গ্রহণ করেন কারণ কিডনি ভালোভাবে কাজ করছে না তাহলে শরীরে অতিরিক্ত তরল জমা হওয়া বিভিন্ন জটিলতা সৃষ্টি করে। তাই প্রতিটি কিডনি ব্যর্থ রোগীর জন্য সঠিক পরিমাণে তরল প্রয়োজনীয় এবং এটি রোগীর ক্ষেত্রে পরিবর্তিত হয়। আপনি যদি কোনো ধরনের ফোলা সমস্যায় ভুগছেন তাহলে আমরা একে বলি পেডিল অ্যানিমি অর্থাৎ শরীরে অতিরিক্ত পরিমাণে তরল থাকে। আমরা এই ধরনের রোগীদের তরল খাওয়া কমাতে এবং প্রস্রাবের আউটপুট বাড়তে পরামর্শ দিই যাতে শরীরের অভ্যন্তরে নেট ফ্লুইড কমে যায়। ধরুন একদিনে রোগী 500 মিলি তরল গ্রহণ করে 1000 মিলি প্রস্রাব তৈরি করেছে তার মানে এমন রোগীর 500 মিলি তরল কমে গেছে। কিন্তু আপনি যদি কোনো ধরনের পেডিল অ্যানিমিয়া ভুগছেন না তার মানে শরীরের হাইড্রেশন ঠিক আছে। এই ধরনের ক্ষেত্রে আমরা কিডনি বিকল রোগীদের পর্যাপ্ত পরিমাণে জল খাওয়ার পরামর্শ দিই। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে একবারে 100 মিলি তরল গ্রহণ করুন। আপনি দিনে একাধিকবার 100 মিলি তরল নিতে পারেন তবে নিশ্চিত করুন যে প্রতিটি গ্রহণের মধ্যে 15-20 মিনিটের ব্যবধান রয়েছে। এটি শরীরকে পর্যাপ্ত পরিমাণে হাইড্রেটেড থাকতে সাহায্য করে এবং ব্যর্থ হওয়া কিডনির উপর কোন ধরনের কাজের চাপ সৃষ্টি করে না। ডায়েটের সাহায্যে আমরা কিডনি ফেইলিউর রোগীর মেটাবলিক অ্যাসিডোসিসের অবস্থাও নিয়ন্ত্রণ করতে পারি। তবে তার আগে আপনাকে বুঝতে হবে মেটাবলিক অ্যাসিডোসিস কি। তার জন্য আমি একটি আলাদা ভিডিও তৈরি করব যাতে আপনার বুঝতে সহজ হবে কেন ক্রিটিনিনের মাত্রা শরীরে শুরু হলে খুব দ্রুত বৃদ্ধি পায়। এখন আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন যে ডায়েটের সাহায্যে আমরা একজন কিডনি ব্যর্থ রোগীর ক্রিটিনিন ইউরি পটাশিয়াম নিয়ন্ত্রণ করতে পারি। আপনার যদি কোন ধরনের সন্দেহ থাকে কিডনি ফেইলিউর সংক্রান্ত তদন্ত আপনি কেবল আমাদের ডাক্তার দলের কাছে আপনার রিপোর্ট পাঠাতে পারেন এবং তারা আপনাকে সাহায্য করবে। এই সঙ্গে আমাকে বিদায় বলার অনুমতি দিন। পরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণ খেয়াল রাখবেন।